আমরা জানি লাইক কারেন্ট, এই দুটো তার আছে, একজনের মধ্যে কারেন্ট I1, একজনের মধ্যে কারেন্ট I2। এদের মাঝখানে ডিস্টেন্স যদি আর হয়, এরা মিউচুয়াল ফোর্স দেবে। যেহেতু লাইক কারেন্ট, এরা অ্যাট্রাকশান করবে, অ্যাট্রাকশান ফোর্স মিউচুয়াল ফোর্স, মানে এই তারকে যে বলে অ্যাট্রাকশান করবে, এই তার একই বলে অ্যাট্রাকশান করবে। সেই অ্যাট্রাকশান বা রিপালসিভ ফোর্সের ভ্যালু হবে μ0/4π2I1 × I2/R নিউটন পার মিটার। বাড়িতে তোরা 14 নিউমেরিক্যাল সলভ করবি। 22 নাম্বার নিউমেরিক্যাল, দুটো প্যারালাল তার আছে, লং কন্ডাক্টর, তাদের মাঝখানে সেপারেশন বলেছে 4/100 মিটার। একটা তারের মধ্যে কারেন্ট 25 অ্যাম্পিয়ার, একটা তারের মধ্যে কারেন্ট 5 অ্যাম্পিয়ার ফ্লো হচ্ছে, এবং দুটো তার একজন অপরজনকে যে ফোর্স দেবে মিউচুয়াল ফোর্স, তার ভ্যালু হয়েছে 125/10⁵ নিউটন। তাহলে তারের লেন্থ কত হবে, মানে কত লেন্থের উপর এই ফোর্স কাজ করবে বার করতে হবে। প্রথমত আমরা F' ইকুয়ালস টু জানি μ0/4π2I1 × I2/R নিউটন পার মিটার। তাহলে F' এটা বসালে 10⁻⁻7 2I1 × I2/R নিউটন পার মিটার। তাহলে এটা যে বেরোবে F', এত নিউটন ফোর্স দেবে 1 মিটার তারের উপর। তাহলে 1 নিউটন ফোর্স দেবে কত, এত, আর এত নিউটন ফোর্স দেবে কত, এইটা করে আমরা এল এর ভ্যালু বার করে নেব। 50 নাম্বার নিউমেরিক্যাল, ABCD একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল, যা ডিসি বলেছে 10 সেন্টিমিটার, এডি বলেছে 25 সেন্টিমিটার। এই কয়েলটা দিয়ে 15 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে এই ডিরেকশানে, এটা দিয়ে দিয়েছে। আর পাশে একটা প্যারালাল তার আছে লং, যার মধ্যে 25 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, এবং এই লং তার থেকে বিসি বাহুটার দৈর্ঘ্য বলেছে 2 সেন্টিমিটার। তাহলে এই ABCD রেক্ট্যাঙ্গুলার কয়েলের উপর রেজাল্টেন্ট ফোর্স কত হবে বার করতে হবে। এখন এইটা আর এটা দেখো অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে কিন্তু একে কিন্তু রিপালসান করবে। ধরলাম সেই রিপালসিভ ফোর্সের ভ্যালু F1। F1 এর ভ্যালু কত হবে না μ0/4π2I1 25 15 I1 I2/R, আর কত 2/100, মানে ডিস্টেন্স। এটা তো পার মিটারে ফোর্স, এর লেন্থ কত 25, তার টোটাল ফোর্স কত হবে 25/100, এত নিউটন। আবার দেখ এটা এবং এটা, এই দুটো তারের মধ্যে কিন্তু কারেন্টটা কিন্তু একই ডিরেকশানে যাচ্ছে, তাহলে এরা কি করবে, এরা হচ্ছে অ্যাট্রাকশান করবে। তাহলে এটা রিপালসান করলে এই বিসি তারটা কোন দিকে যাবে, সি থেকে ডি এর দিকে যাবে, তাহলে ডিরেকশান হচ্ছে সি থেকে ডি। আবার এটা কি করছে, অ্যাট্রাকশান করছে, তাহলে অ্যাট্রাকশান করলে এখন এবি তারটা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে, এই তারটার দিকে যাওয়ার চেষ্টা করবে। তাহলে F2 ভ্যালু কত হবে, যেহেতু অ্যাট্রাকশান ফোর্স F2, তাহলে F2 = হবে μ0/4π2 × 25 × 15 ডিস্টেন্স, এটা 10 এটা 2, তাহলে 12 সেন্টিমিটার, 12/100। লেন্থ কত 25/100 নিউটন। এই অ্যাট্রাকশান ফোর্স ডিরেকশান কোন দিকে হবে, ডি টু সি। এবার এবি তার আর সিডি তার, এই দুটোর উপর ফোর্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, তাহলে সেটা কী হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ এবি তারের উপর ফোর্স আর সিডি তারের উপর ফোর্স আমরা নেব না। তাহলে এই দুটো তারের উপর ফোর্স ইকুয়াল নয়, কারণ বিসি তারের দৈর্ঘ্য এই তার থেকে যা দৈর্ঘ্য, সিডি তারের দৈর্ঘ্য ওই তার থেকে দৈর্ঘ্য ইকুয়াল নয়, ওই জন্য ফোর্সের ভ্যালু ইকুয়াল নয়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি F1টা বেশি, কারণ বিসি তারটা এই তার থেকে কাছাকাছি আছে। তা রেজাল্টেন্ট ফোর্স কত হবে না, রেজাল্টেন্ট ফোর্স F1 - F2। ডিরেকশান কোন দিকে হবে, যেহেতু F1 বড়, ডিরেকশান হবে সি থেকে ডি। বাড়িতে তোরা সলভ করে অ্যান্সারটা বার করে নিবি। তোরা বাড়িতে 55 করবি আর 60 করবি। 60-র ফার্স্ট পার্টটা করবি না, এখন পরে করবি। 60-র সেকেন্ড পার্টটা করবি। 58 নাম্বার নিউমেরিক্যাল, এ আর বি দুটো লং কন্ডাক্টর প্যারালালি আছে, একটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই, আর একটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই।
পি পয়েন্টটা হচ্ছে এ বি তারের মিডিল পয়েন্ট r/2, আর এ বি তারের মধ্যে সেপারেশন আর একটা পয়েন্ট আছে কিউ, যার বি তার থেকে r ডিস্টেন্সে আছে। এখন পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এবং কিউ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের রেশিও বার করতে বলেছে। পি পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটির ভ্যালু এ তারের জন্য কত হবে, না এ তারের জন্য হবে ধরলাম B1 ইকুয়ালস টু μ0/4 ইন্টু 2I/r, আর মানে কত r/2। ডিরেকশনটা কোন দিকে হবে, এখানে আইডিএলটা এই দিকে কাজ করছে, আরটা এই দিকে কাজ করছে। তাহলে এখন আইডিএল থেকে আরের দিকে স্ক্রু ঘোরাই, তাহলে আইডিএল টু আর ঘোরালে দেখ উপরের দিকে হচ্ছে, তাহলে এই ডিরেকশনটা উপরের দিকে হচ্ছে। আবার বি তারের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, B2 ইজ ইকুয়াল টু μ0/4 2I/r/2। এই ডিরেকশনটা কোন দিকে হবে, আইডিএলটা উপরের দিকে আর এই দিকে, তাহলে আইডিএল থেকে আরের দিকে স্ক্রু ঘোরা, এটাও কোন দিকে হচ্ছে, বাইরে হচ্ছে। তাহলে পি পয়েন্টে টোটাল ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে, B1 প্লাস B2 বাইরের দিকে। এবার এ তারের জন্য কিউ পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করব, ধরলাম ওটা হচ্ছে B1 ড্যাশ ইকুয়ালস টু হবে μ0/4 2I হচ্ছে r, তার টোটাল ডিস্টেন্স কত হচ্ছে 2r। তাহলে এখানে আইডিএল এই দিকে, এই পয়েন্টে বার করব আরটা এই দিকে, তাহলে আইডিএল টু আর করলে কোন দিকে হচ্ছে, বাইরের দিকে হচ্ছে। আবার বি তারের জন্য কিউ পয়েন্টে ম্যাগনেটিক ইন্টেন্সিটি বার করব, B2 ড্যাশ ধরলাম, তাহলে μ0/4 ইন্টু 2I কত হচ্ছে আর, এটা কোন দিকে হচ্ছে, না আইডিএলটা উপরে আর এই দিকে, তাহলে আইডিএল থেকে আর দিকে করলে কোন দিকে হচ্ছে, ভেতরের দিকে হচ্ছে। তাহলে অর্থাৎ এটা হচ্ছে ক্রস। তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড অপোজিট ডিরেকশানে হচ্ছে, তাহলে অপোজিট ডিরেকশান হলে কি হবে, তাহলে যেটা বেশি সেখান থেকে বিয়োগ করতে হবে, তাহলে বেশি কি এখন, না বেশি হচ্ছে B2, তার রেজাল্টেন্ট কত হবে, কিউ পয়েন্টে মাইনাস B1 ড্যাশ, এবং বেশির দিকেই হবে, বেশির দিক কোন দিকে, ক্রস আছে। এবার এই দুটো ব্যবহার করে আমাকে BP/BQর ভ্যালুটা ক্যালকুলেশন করতে হবে। তোরা বাড়িতে করবি 66, 67 নাম্বার নিউমেরিক্যাল, 65 নাম্বার নিউমেরিক্যাল। এবি একটা তার যার মধ্যে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে, আর একটা তার আছে সিডি যার মধ্যে 6 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। দুটো কারেন্ট অপোজিট ডিরেকশানে, এবি তারটাকে টেবিলের উপর রাখা আছে আর সিডি তারটা বাতাসের মধ্যে ভাসছে। তাহলে সিডি তারের পার ইউনিট লেন্থে মাস কত হবে বার করতে হবে, ধরলাম স্মল এন, আর জি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এই সিডি তারের ওয়েট কোন দিকে কাজ করবে, নিচের দিকে, ধরলাম সিডি তারের লেন্থটা হচ্ছে এক্স, তাহলে পার ইউনিট লেন্থে মাস যদি এম হয় তাহলে এক্স লেন্থে কত হবে, এম এক্স, ওয়েট কত জি। তাহলে এই তারকে রিপালশন দেবে, এই রিপালসিভ ফোর্সের ভ্যালুর সঙ্গে তারটা যদি ওয়েট ইকুয়াল হয়ে যায় এবং অপোজিট ডিরেকশন আছেই, তাহলে কি সিডি তারটা এয়ারের মধ্যে কি ভাসবে, অর্থাৎ এই রিপালসিভ ফোর্সের ভ্যালু কত হবে, μ0/4 2I1 ইন্টু I2/r, এটা হচ্ছে পার মিটার লেন্থে ফোর্স। তাহলে সিডি তারের লেন্থ কত, এক্স, এটা ফোর্স ইকুয়ালস টু কত হতে হবে, এম এক্স জি। সব বসিয়ে তোরা এম এর ভ্যালু ক্যালকুলেশন করবি এবং এম এর ইউনিটটা কী বেরোবে, কেজি পার মিটার। তোরা বাড়িতে করবি 72 নাম্বার নিউমেরিক্যাল। দেখ 68 নাম্বার নিউমেরিক্যাল, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তিনটে তার আছে। 1 নম্বর তারে কারেন্ট I, 3I 4I সবই লং কন্ডাক্টর, এরা প্যারালালি আছে। এখন এ পয়েন্টে রেজাল্টেন্ট ম্যাগনেটিক ইন্টেন্সিটি কত হবে বার করতে হবে। এখন এ পয়েন্টটা কিন্তু 1 নম্বর তারের অ্যাক্সিসের উপর, অর্থাৎ 1 নম্বর তারের জন্য কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকবে না। এবার 2 নম্বর তারের জন্য এ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, না আমরা জানি, সেটা ধরলাম B2 μ0/4 2I হচ্ছে ডি, ডি মানে কত হচ্ছে আর আই মানে কত দিয়েছে এখানে 3I। ডিরেকশনটা কোন দিকে হবে, না এখানে আইডিএলটা এইদিকে কাজ করছে, এই পয়েন্টে বার করব, এটা আর, তাহলে আইডিএল থেকে আরের দিকে স্ক্রু ঘোরাতে হবে, আইডিএল থেকে আরের দিকে স্ক্রু ঘোরালে ভেতরের দিকে হচ্ছে।
অর্থাৎ এটা ভেতরের দিকে হবে। আবার 3 নম্বর তারের জন্য মিউ নট 4 পাই টু 4i বাই হচ্ছে ডিস্টেন্স। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত হচ্ছে, এটা আর, এটা 2r, 3r। তো ডিরেকশানটা কোন দিকে হবে, এর আইডিয়ালটা এই দিকে, এই পয়েন্টে বার করব, এটা আর, তাহলে আইডিয়াল টু আর, তাহলে আইডিয়াল টু আর করলে এটা বাইরের দিকে হচ্ছে ডট। তাহলে টোটাল কত হবে, তাহলে নেট ভ্যালুটা হবে যেটা বেশি সেখান থেকে তোরা বিয়োগ করে দিবি, তোরা দেখবি কোনটা বেশি কোনটা কম হবে। আমি B2 ডিফারেন্স B3 দিয়ে দিলাম, এবং রেজাল্টেন্টের দিক কোন দিকে হবে, যেটা বেশি হবে তার দিকে ডিরেকশানটা হবে। 2 নম্বর পার্ট বলছে 2 নম্বর কন্ডাক্টরের উপর টোটাল ফোর্স কত হবে বার করতে হবে। এই দুটো কন্ডাক্টরের মধ্যে অপোজিট ডিরেকশানে কারেন্ট ফ্লো হচ্ছে, তাহলে এটা রিপালসান হবে, মানে 1 নম্বর তার 2 নম্বর তারকে রিপালসান করবে। রিপালসিভ ফোর্সের ভ্যালু কত হবে, মিউ নট বাই 4 পাই 2i1 ইন্টু i2 বাই হচ্ছে আর, নিউটন পার মিটার। ডিরেকশান কোন দিকে হবে, 1 থেকে 2 এই ডিরেকশানে হবে। আবার দেখ 3 নম্বর তার 2 নম্বর তারকেও কিন্তু রিপালসান করবে, কারণ এটার সঙ্গে এটার কারেন্ট ডিরেকশান অপোজিট আছে, তার রিপালসিভ ফোর্সটা এই দিকে হবে F2। তাহলে F2 ইজুয়াল টু কত হবে, মিউ নট বাই 4 পাই 2i 3i ইন্টু 4i, আর ডিস্টেন্স কত আছে 2r, নিউটন পার মিটার। তাহলে এই ফোর্সের দিক কোন দিকে হচ্ছে, 3 to 1, 3 থেকে 2 এর দিকে। তো রেজাল্টেন্ট ফোর্স কত হবে, কোনটা বেশি কোনটা কম দেখবি, বেশি থেকে কম বিয়োগ করতে হবে, দুটো যদি উল্টো দিকে আছে তাহলে টোটাল ফোর্স হবে F1 ডিফারেন্স F2 দিয়ে দিলাম। যদি F1 বেশি হয় ডিরেকশানটা কোন দিকে হবে, 2 নম্বর তারের উপর 1 থেকে 2 হবে। যদি F2 বেশি হয় ডিরেকশান কোন দিকে হবে, 3 থেকে 2 হবে। সাইক্লোটন ফ্রিকোয়েন্সি অর ম্যাগনেটিক রেজোনেন্স ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে চার্জ পার্টিকেলের ভেলোসিটি যদি পারপেন্ডিকুলার হয়, আমরা দেখেছিলাম ওই চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্সিস করে চারপাশে সার্কুলার ওয়েতে রোটেট করে। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যদি ভেতরের দিকে হয়, আমি যদি একটা চার্জ পার্টিকেলকে ভি ভেলোসিটিতে থ্রো করি, তাহলে দেখব ও এরকমভাবে এই সার্কুলার ওয়েতে রোটেট করবে। এই রোটেশনের জন্য যে ফ্রিকোয়েন্সি তৈরি হবে, সেই ফ্রিকোয়েন্সি ভ্যালু কত হবে না, যখন এইভাবে রোটেট করবে ম্যাগনেটিক ফোর্স কত হয়, কিউ ভিবি সাইন থিটা, থিটা কত 90 ডিগ্রি, কিউ ভিবি। আবার পার্টিকেলটা রোটেট করার সঙ্গে একটা সেন্ট্রিপিটাল ফোর্সের তৈরি হয়, অভিকেন্দ্রিক বল তৈরি হয়, তার ভ্যালু কত, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভিবি। তাহলে এম ভি আর ইকুয়ালস টু কিউ। আবার আমরা জানি ভি মানে আর ওমেগা, আর কিউবি, তাহলে ওমেগা মানে হবে 2 পাই এফ কিউবি, তাহলে এফ ইকুয়ালস টু কিউবি বাই 2 পাই এম। এই ফ্রিকোয়েন্সিকে বলা হয় সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সি আমরা সাইক্লোট্রন নামক যন্ত্রে ব্যবহার করব, দিয়ে কোনো চার্জ পার্টিকেলের ভেলোসিটি এবং ভেলোসিটির সঙ্গে এনার্জি মানে কাইনেটিক এনার্জি বৃদ্ধি করব। এই ফ্রিকোয়েন্সি কিন্তু চার্জ পার্টিকেলের ভেলোসিটির উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ওই পার্টিকেলটার চার্জের ভ্যালু এবং ম্যাগনেটিক ফিল্ডের উপর এবং ওই চার্জ পার্টিকেলের মাসের উপর। তাহলে এই ফ্রিকোয়েন্সি কিন্তু চার্জ পার্টিকেলের ভেলোসিটির উপর নির্ভর করে না, এবং এই ফ্রিকোয়েন্সি নির্ভর করে না যে পার্টিকেলটা রোটেট করছে তার রেডিয়াসের উপর নির্ভর করে না। আবার আমরা এখানে দেখলাম এম ভি আর কিউবি, যেখানে আর ইকুয়ালস টু এম ভি বাই কিউ আর। যদি ভেলোসিটি বাড়ে, চার্জ পার্টিকেলের মাস তো কনস্ট্যান্ট, চার্জ তো কনস্ট্যান্ট, ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট, তাহলে আর প্রপোর্শনাল ভি, যেখানে এম কিউ বি হচ্ছে
কনস্ট্যান্ট। অর্থাৎ যদি আমরা দেখি চার্জ পার্টিকেল রোটেট করতে করতে তার ভেলোসিটি বাড়ছে, তাহলে কিন্তু চার্জ পার্টিকেলের রেডিয়াসটা কী হবে, বাড়তে থাকবে। মানে এরকম রেডিয়াসে ঘুরবে না, তখন রেডিয়াসটা এই থেকে যত ভেলোসিটি বাড়বে রেডিয়াস বাড়বে, তখন আরও একটু বড় সার্কেলে ম্যাগনেটিক ফিল্ডকে অ্যাক্সিস করে রোটেট করবে। সব ক্ষেত্রেই একটাই কন্ডিশান, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে চার্জ পার্টিকেলের ভেলোসিটি পারপেন্ডিকুলার হতে হবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি চার্জ পার্টিকেলে কিন্তু ভেলোসিটির উপর কিন্তু নির্ভর করবে না এবং রেডিয়াসের উপরও নির্ভর করবে না। সাইক্লোট্রন হচ্ছে একটা ডিভাইস, একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে কোনো চার্জ পার্টিকেলের ভেলোসিটি বাড়িয়ে তার এনার্জি বাড়ানো হয়। ওই জন্য বলা হয়েছে ইট ইজ আ ডিভাইস ইউজ টু accelerate charge particle like proton, deuteron and alpha particle etc. to very high energies. এখানে আলফা কণা, প্রোটন এবং ডয়ট্রনের মতো চার্জ পার্টিকেলের বেগ বৃদ্ধি করে তার শক্তি বৃদ্ধি করা হয়। ইট ওয়াজ ইনভেন্টেড বাই ইও লরেন্স অ্যান্ড এম.এস. লিভিংস্টোন in 1934 at Berkeley, California University. ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি বার্কলিতে 1934 মানে 1934 সালে দুটো সায়েন্টিস্ট ইও লরেন্স আর এম.এস. লিভিংস্টোন এই ডিভাইসটা আবিষ্কার করেছিল। তাহলে এই ডিভাইস এমন একটা ডিভাইস যে ডিভাইসের মধ্যে কোনো চার্জ পার্টিকেলের ভেলোসিটি বাড়িয়ে এনার্জি আমরা বাড়াবো। আমরা যদি দেখি বা এর আগে আমি বলেছিলাম যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেলকে আমি থ্রো করি পারপেন্ডিকুলারভাবে, তাহলে ওই চার্জ পার্টিকেলটা ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাক্সিস করে সার্কুলার ওয়েতে রোটেট করবে। এবং আমরা জানি ম্যাগনেটিক ফোর্স হচ্ছে নন ওয়ার্ক ফোর্স, কার্যহীন বল। মানে চার্জ পার্টিকেলের কোনো ভেলোসিটি বা কোনো এনার্জি ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গেলে গেইন করে না, শুধু ডিরেকশান চেঞ্জ হয়। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আমরা চার্জ পার্টিকেলের ডিরেকশান চেঞ্জ করাতে পারি, কিন্তু বাট আমরা তার এনার্জি কিন্তু বাড়াতে পারি না। তাহলে এনার্জি যদি বাড়াতে হয় আমাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে। কারণ আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যদি অ্যাপ্লাই করি একটা চার্জ পার্টিকেল বা ফোর্স হয়, ফোর্স ইকুয়ালস টু হয় ইন্টেন্সিটি ইন্টু চার্জ। সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে গেলে তার মধ্যে একটা অ্যাক্সিলেশন তৈরি হবে, ত্বরণ তৈরি হবে। কারণ আমরা ত্বরণ ইকুয়ালস টু জানি ফোর্স বাই মাস, তাহলে ইন্টেন্সিটি ইন্টু চার্জ বাই মাস। তাহলে চার্জ পার্টিকেলের ভেলোসিটি বাড়াতে পারে একমাত্র ইলেকট্রিক ফিল্ড। যদি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করতে পারি তাহলে তার হচ্ছে ভেলোসিটি বাড়বে, ভেলোসিটি বাড়লে এনার্জি বাড়বে। মনে কর আমি এই দুটো প্লেট নিলাম, এই প্লেটটা পজিটিভ, এই প্লেটটা নেগেটিভ করলাম এবং ইন্টেন্সিটি এইদিকে কাজ করবে প্লাস থেকে মাইনাস। এবং দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমি কনস্ট্যান্ট করে দিলাম। মনে করো এর পোটেনশিয়াল V2, এর পোটেনশিয়াল V1, V2 মাইনাস V1টা হচ্ছে কনস্ট্যান্ট, ধরলাম এটা হচ্ছে V। তাহলে এই দুটো প্লেটের মাঝখানে একটা ইন্টেন্সিটি ক্রিয়েট হবে। তাহলে সেই ইন্টেন্সিটি কত হবে না, আমরা সবাই জানি V ইকুয়ালস টু E ইন্টু D, যেখানে E ইকুয়ালস টু V বাই D। তাহলে এর মধ্যে যদি কোনো চার্জ পার্টিকেলকে আমি থ্রো করি, চার্জ পার্টিকেলটার ফোর্স ফিল করবে। যদি পজিটিভ চার্জ হয় তার ফোর্সের ডিরেকশান হবে ইন্টেন্সিটি বরাবর, আর যদি নেগেটিভ চার্জ হয় তার উপর ফোর্স হবে ইন্টেন্সিটি উল্টো দিকে। সঙ্গে সঙ্গে চার্জ পার্টিকেলটা এই দিকে মুভ করবে, অর্থাৎ চার্জ পার্টিকেলটা ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি কিন্তু বাড়াতে গেলে সময় দিতে হবে, মানে বেশিক্ষণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকতে হবে। ব্যাপারটা কেমন না, আমরা জানি V ইকুয়ালস টু U প্লাস AT, যেখানে ইউ ধরলাম ইনিশিয়াল ভেলোসিটি 0, এ হচ্ছে অ্যাক্সিলেশন যেটা হচ্ছে আমরা পেয়েছি E ইন্টু কিউ ইন্টু এম ইন্টু টি। তাহলে ভেলোসিটি বাড়াতে গেলে বেশি সময় লাগবে,
মানে চার্জ পার্টিকেলটাকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, কিন্তু ইলেকট্রিক ফিল্ডে ভ্যালু বাড়ালেও ভেলোসিটি বাড়ে, কিন্তু চার্জ পার্টিকেলটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে বেশিক্ষণ থাকলেও কিন্তু তার ভেলোসিটি বাড়ে। তাহলে বেশিক্ষণ থাকতে গেলে ডিস্টেন্স বেশি বাড়াতে হবে, মানে ইলেকট্রিক ফিল্ডের এরিয়া বাড়াতে হবে। কিন্তু আবার ডিস্টেন্স যদি বাড়ে, দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমে যায়, এটা একটা ড্রব্যাক। এবং যদি ডিস্টেন্স আমি বাড়াই, তাহলে তার জন্য এমন একটা মেশিন লাগবে যার শেপটা কী হবে, অনেক বড় হবে। সেটা তৈরি করো তো ব্যয় সাপেক্ষ এবং কারিগরি জটিলতা তো অনেক বেশি। তাহলে আমরা যদি এরকম কিছু করতে পারি, কোনো চার্জ পার্টিকেলকে নিলাম, ইলেকট্রিক ফিল্ডে এরকম করে ঘোরালাম, বারবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলাম, মানে যাতে অনেকক্ষণ যাবৎ থাকতে পারে। আর অনেকক্ষণ যাবৎ যদি থাকতে পারে, ইলেকট্রিক ফিল্ড অনেকক্ষণ ধরে ওকে ফোর্স দেবে, আর ফোর্স দিলে প্রতি মুহূর্তে ভেলোসিটি বাড়বে, প্রতি মুহূর্তে এনার্জি বাড়বে। এইটা করার জন্য কি করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডে হেল্প নিতে হবে। ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে, মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের সঙ্গে যদি চার্জ পার্টিকেলকে পারপেন্ডিকুলারে থ্রো করি, তাহলে দেখব চার্জ পার্টিকেলটা সার্কুলার ওয়েতে রোটেট করবে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, আর সেই সময় আমরা ইলেকট্রিক ফিল্ড দেবো। তাহলে কি হলো, সার্কুলার ওয়েতে রোটেট করলো, মানে রোটেট করা মানে কি, বারবার একই পথে যাবে, সঙ্গে সঙ্গে আমরা ইলেকট্রিক ফিল্ড দেবো, তাহলে অনেকক্ষণ যাবৎ থাকবে। অনেকক্ষণ যাবৎ থাকার জন্য কার হেল্প নিলাম, ম্যাগনেটিক ফিল্ড হেল্প নিলাম, আর সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করব, সঙ্গে সঙ্গে কী হবে, তার ভেলোসিটি বাড়তে থাকবে। অর্থাৎ সাইক্লোটন মেশিনের, তাহলে সাইক্লোটন মেশিনের নীতি কী হবে, এ চার্জ পার্টিকেল ক্যান বি অ্যাক্সিলারেট টু ভেরি হাই এনার্জিস বাই মেকিং ইট পাস থ্রু আ মডারেট ইলেকট্রিক ফিল্ড এ নাম্বার অফ টাইমস। মানে চার্জ পার্টিকেলকে বারবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমরা ঘোরাবো, আর বারবার যদি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঘোরাতে পারি, তার বারবার তার ভেলোসিটি বাড়বে। ভেলোসিটি বাড়লে বারবার কী হবে, তার এনার্জি বাড়বে। এই ঘোরানোর জন্য কার হেল্প নেব, ম্যাগনেটিক ফিল্ডের হেল্প নেব। এবং ম্যাগনেটিক ফিল্ডটাকে চার্জ পার্টিকেলের ভেলোসিটির সঙ্গে কীরকম করে থ্রো করব, পারপেন্ডিকুলারকে থ্রো করব। দিস ক্যান বি ডান উইথ দ্য হেল্প অফ আ পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড হুইচ থ্রোস the charge particle into a circular motion। যে কণাটাকে আমরা অ্যাক্সিলারেট করব, সেটা চৌম্বক ক্ষেত্রে হেল্প নিয়ে চৌম্বক ক্ষেত্রের সমকোণে আমরা ছুঁড়ে দেব, তখন কণাটা অ্যাক্সিলারেট করবে, এবং যার ফ্রিকোয়েন্সি, দ্য ফ্রিকোয়েন্সি অফ হুইচ ডাজ নট ডিপেন্ড অন দ্য স্পিড অফ পার্টিকেল অ্যান্ড রেডিয়াস অফ দ্য সার্কুলার অরবিট। অর্থাৎ যে চার্জ পার্টিকেল রোটেট করবে, তার ফ্রিকোয়েন্সি আমরা দেখিয়েছিলাম QB/2πm। এই ফ্রিকোয়েন্সির ভ্যালু চার্জ পার্টিকেলের ভেলোসিটি এবং রেডিয়াসের উপর নির্ভর করবে না সার্কুলার অরবিটে। এর ব্যবহার কি না, টু স্টাডি দ্য নিউক্লিয়ার রিয়াকশান। মনে কর একটা নিউক্লিয়াসে চার্জ পার্টিকেলকে হিট করতে হবে, হিট করার জন্য ভেলোসিটি খুব উচ্চমানের দরকার, আর ভেলোসিটি যদি খুব উচ্চমানের দরকারের জন্য আমরা এই সাইক্লোটন মেশিনে ওই চার্জ পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করে নেব, মানে ভেলোসিটি বাড়িয়ে নেব, মানে এনার্জি বাড়িয়ে ওই নিউক্লিয়াসে হিট করব। 2 নম্বর কি, টু ইনসার্ট অ্যান আয়ন ইন আ সলিড। কোনো সলিডের মধ্যে, কোনো কঠিন বস্তুর মধ্যে কোনো আয়নকে ইনজেক্ট করতে গেলে তার এনার্জি বেশি দরকার, সেটা করার জন্য কি সাইক্লোটন মেশিনে আমরা হেল্প নেব। 3 নম্বর পয়েন্ট কি, ইউজ টু স্টার্ট রেডিও অ্যাক্টিভ ডিকে। আমরা নিউক্লিয়ার রিয়াকশান জানি, পারমাণবিক বোমা তৈরি করতে কোনো নিউট্রনকে আমরা কোনো রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টের উপর আমরা হিট করি যাতে চেন রিয়াকশান জারি হয়। তাহলে যে পার্টিকেলটা থ্রো করে নিউক্লিয়াসটাকে ভাঙবো রেডিও অ্যাক্টিভিটি এলিমেন্টে বা অ্যাটমের, তাহলে যে পার্টিকেলটা থ্রো করতে এনার্জি বেশি দরকার, সেই পার্টিকেলটার এনার্জি এবং ভেলোসিটি বাড়ানোর জন্য এই সাইক্লোটন মেশিন আমরা ব্যবহার করব। সাইক্লোটন মেশিনের গঠন, এখানে দেখ এই দুটো হচ্ছে দেখতে ডি এর মতো, একে ডি বলা হয়। এই দুটো হচ্ছে ধাতব পদার্থের তৈরি, মেটাল, যার এই দিকটা হলো, এই দিকটাও হলো। আমি চাইলে এর ভেতরে কিছু রাখতে পারবো, এর ভেতরেও কিছু রাখতে পারবো। এই দুটো
হলো ডিকে সেপারেট করে রাখা আছে এবং পাশাপাশি রাখা আছে এবং হরাইজন্টালি রাখা আছে। ওইরকম বলা হয়েছে ইট কনসিস্ট অফ টু স্মল হলো মেটাল হাফ সিলিন্ডার D1 D2 কল ডি, মানে এদের দেখতে ডি এর মতো বলে এদের ডি বলে ডাকা হয়। এই দুই প্রান্তে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর লাগানো আছে। জিনিসটা কি, এসি কারেন্টের ফ্রিকোয়েন্সি খুব হাই হলে বা ফ্রিকোয়েন্সি খুব উচ্চমানের হলে তাকে আমরা অসিলেটর বলা হয়। আমাদের বাড়িতে যে এসি সোর্স লাগানো আছে সেই এসি সোর্সের টাইমের রেসপেক্টে যদি ইএমএফের বা কারেন্টে গ্রাফ দেখি আমরা এই ধরনের গ্রাফ পাবো। মানে এটা 0, T/2, এটা টি, মানে কমপ্লিট সাইকেলে ক্যাপিটাল টিটা এখানে হচ্ছে টাইম পিরিয়ড। কমপ্লিট টাইম পিরিয়ডে আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। এই গ্রাফটা অর্থ কি না, এই হাফটাতে যদি কারেন্টটা এই দিকে যায় ঠিক এই হাফটাতে কারেন্টটা উল্টো দিকে যাবে এবং এই কারেন্ট এবং ইএমএফের ভ্যালু টাইমের রেসপেক্টে কিন্তু বাড়ছে কমছে। মানে এসি সোর্সে ইএমএফের এবং কারেন্টের ভ্যালু টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে এবং ডিরেকশানও টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে। একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি, অল ইন্ডিয়ায় সবার বাড়িতে এসি সোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। এই কথা অর্থ কি না, আমি 1 সেকেন্ডে এরকম 50টা গ্রাফ পাবো। একটা গ্রাফে দুবার ডিরেকশান চেঞ্জ হয়েছে, তাহলে 50টা গ্রাফে 100 বার ডিরেকশান চেঞ্জ হবে। তাহলে 100 বার ডিরেকশান চেঞ্জ হবে 1 সেকেন্ডে, তাহলে একবার ডিরেকশান চেঞ্জ হবে 1/100। মানে আমি যদি কোনো রেজিস্ট্যান্স লাগাই, এই দুই প্রান্তে যদি এসি সোর্স লাগাই, এটা হচ্ছে এসি সোর্সের সিম্বল, এরকম করে দেওয়া হয়, তাহলে 1/100 সেকেন্ড অন্তর অন্তর কারেন্টের ডিরেকশান এই থেকে এই হবে। মানে এখান থেকে এইরকম অবস্থায় আসতে মাঝখানে সময় লাগে 1/100 সেকেন্ড। কিন্তু এখানে যে এসি সোর্স লাগানো হয়েছে তার সোর্সের ভ্যালুটা মানে ইএমএফের ভ্যালু, ভোল্টেজের ভ্যালু কিলো ভোল্টে, কিন্তু ফ্রিকোয়েন্সির ভ্যালু খুব বেশি 10⁶ মেগাহার্টজে, মানে ফ্রিকোয়েন্সি খুব উচ্চ মানের। মানে এসি ব্যবহার করলে কি হবে, কোনো এক মুহূর্তে যদি এটা পজিটিভ হয় এটা নেগেটিভ হবে, ঠিক পরের মুহূর্তে এটা নেগেটিভ হবে এটা পজিটিভ হবে, মানে খুব কুইক চেঞ্জ হবে। বাড়ির এসি সোর্সের ফ্রিকোয়েন্সি 50 হার্টজ, মানে জাস্ট ডিরেকশান রিভার্স হতে 1/100 সেকেন্ড সময় লাগে। এর ফ্রিকোয়েন্সি যদি 10⁶ হার্টজ হয় তাহলে এখানে তো খুব তাড়াতাড়ি করে প্লাস মাইনাস চেঞ্জ হবে। ওই ধরনের কোনো এসি সোর্স যার ফ্রিকোয়েন্সি খুব উচ্চ মানের তাকে অসিলেটর বলা হয়। তাহলে এই দুই প্রান্তে যে আমরা এসি সোর্স ব্যবহার করেছি তার কাজ কি না, এই D1 ও D2 দুটো ডি অল্টারনেটিভভাবে প্লাস মাইনাস হবে এবং তাদের এই চেঞ্জটা খুব তাড়াতাড়ি হবে। এই দুটো ডিকে হরাইজন্টালি রাখা আছে, যার দু প্রান্তে নর্থ আর সাউথ দুটো ইলেকট্রোম্যাগনেট রাখা আছে। শক্তিশালী হচ্ছে চৌম্বক, যার ম্যাগনেটিক ফিল্ড ডি এর প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। মানে এমনভাবে রাখা আছে, মনে করো এটা ডি, ম্যাগনেট এদিকে নর্থ এদিকে সাউথ রাখা আছে, ম্যাগনেটিক ফোর্স লাইনগুলো এমনভাবে যাবে যেন ডি এর প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে। 2 নম্বর পয়েন্ট বলা আছে, দে আর মাউন্টেড ইনসাইড আ ভ্যাকাম চেম্বার বিটুইন দ্য পোল অফ পাওয়ারফুল ইলেকট্রোম্যাগনেট। এই জিনিসটাকে, এই ডিটাকে এবং ইলেকট্রোম্যাগনেট নিয়ে পুরো বায়ুশূন্য স্থানে রাখা হয়, যাতে যে চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেট করবে, যার বেগ বৃদ্ধি করবে, সেই চার্জ পার্টিকেল যাতে এয়ার মলিকুলের সঙ্গে কলিশন না হতে পারে, ওই জন্য ওদের কী করা হয়, বায়ুশূন্য স্থানে রাখা হয়। এবং এই নর্থ পোল এবং সাউথ পোল যে দুটো ম্যাগনেট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে খুব স্ট্রং ইলেকট্রোম্যাগনেট ব্যবহার করা হয়েছে। 3 নম্বর, দ্য ডি আর কানেক্টেড টু দ্য সোর্স অফ হাই ফ্রিকোয়েন্সি অল্টারনেটিং ভোল্টেজ অফ ফিউ 100 কিলোভোল্ট। মানে এই ডি এর দু প্রান্তে যে এসি সোর্স ব্যবহার করা হয়েছে সেই এসি সোর্সের ভ্যালুটা অনেকটা বেশি এবং ফ্রিকোয়েন্সি কী থাকছে, খুব উচ্চ মানের। 4 নম্বর পয়েন্ট কি বলা হয়েছে না, যে পার্টিকেলটাকে অ্যাক্সিলেট করব সেই পার্টিকেলটাকে এই ডি এর সেন্টারে
থেকে আমরা থ্রো করব কিছুটা ভেলোসিটি দিয়ে, এবং এমনভাবে থ্রো করব যাতে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে ভেলোসিটি ডিরেকশন অতি অবশ্যই পারপেন্ডিকুলার হয়, কারণ পারপেন্ডিকুলার না হলে এটা কিন্তু রোটেট করতে পারবে না। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে উপর থেকে নিচের দিকে, এবং ডিটা কেমন আছে হরাইজেন্টালি, এবং দু প্রান্তে ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। মনে কর কোনো এক মুহূর্তে এটা পজিটিভ, কোনো এক মুহূর্তে এটা নেগেটিভ, তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করবে পজিটিভ থেকে নেগেটিভ। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এবং ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান কোন দিকে হচ্ছে পারপেন্ডিকুলার। এটাকে বলা হয় ক্রসড পজিশন। যেখানে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে পারপেন্ডিকুলার। এবার এই জায়গা থেকে আমরা যে পার্টিকেলটাকে অ্যাক্সিলারেট করব সেটাকে আমরা থ্রো করব। মনে কর সেই পার্টিকেলটাকে এই দিকে আমরা থ্রো করলাম ভেলোসিটি দিয়ে। সেই সময় এই প্লেটটা নেগেটিভ, এই প্লেটটা পজিটিভ, তাহলে ইন্টেন্সিটি কাজ করবে প্লাস থেকে মাইনাস। তাহলে যখনই এই পার্টিকেলটা এখানে আমি থ্রো করব ভেলোসিটিতে, তাহলে এ নেগেটিভ এ পজিটিভ, যেহেতু এটা পজিটিভ চার্জ পার্টিকেলকে থ্রো করছি, তাহলে D2Dটা ওই পার্টিকেলটাকে অ্যাট্রাক্ট করবে। সঙ্গে সঙ্গে কি করবে, যে ভেলোসিটি নিয়ে আমি থ্রো করেছিলাম আরও ভেলোসিটি নিয়ে ভেতরে ঢুকে যাবে। কিন্তু ভেতরে তো ইলেকট্রিক ফিল্ড নেই, কারণ আমরা জানি হলো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে। যে ম্যাগনেটিক ফিল্ড চার্জের ভেলোসিটির সঙ্গে পারপেন্ডিকুলার করে আছে, তাহলে সঙ্গে সঙ্গে কী করবে, ওই চার্জটাকে সার্কুলার ওয়েতে রোটেট করে দেবে। যখনই চার্জ পার্টিকেল এখানে আসবে, সঙ্গে সঙ্গে কী হবে, এই এসি সোর্স এইটাকে কি করবে, পজিটিভ করবে, এবং এইটাকে কি করবে, নেগেটিভ করবে। তাহলে সঙ্গে সঙ্গে এ যেহেতু নেগেটিভ, ও যদি পজিটিভ চার্জ, ওকে টানবে। টানার পর কি তার ভেলোসিটিটা আবার বেড়ে যাবে, আর ভেলোসিটি বেড়ে গিয়ে সে এই দিকে ঢুকে যাবে। যখন এই D1-এর মধ্যে ঢুকবে, তখন কিন্তু ইলেকট্রিক ফিল্ড আর নেই, শুধু হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তাই ম্যাগনেটিক ফিল্ড কী করবে, চার্জ পার্টিকেলকে আবার সার্কুলার ওয়েতে রোটেট করে দেবে, এই দিকে পাঠিয়ে দেবে। সঙ্গে সঙ্গে ডি এর পোলারিটি আবার চেঞ্জ হয়ে যাবে। তখন এটা হয়ে গেল নেগেটিভ, এটা হয়ে গেল পজিটিভ। আবার যখন পার্টিকেলটা এখান থেকে এখানে যাবে, আবার এ যেহেতু নেগেটিভ, ওকে অ্যাট্রাক্ট করবে, মানে আবার ওর ভেলোসিটি কী হবে, বাড়াবে। সঙ্গে সঙ্গে কী হবে, এই দিকে ঢুকে যাবে। কিন্তু দেখ প্রতি ক্ষেত্রে রেডিয়াসটা কেমন বেড়ে যাচ্ছে, কেন না ভেলোসিটি বাড়লে রেডিয়াস তো বাড়বেই। তাহলে যতবার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যাচ্ছে ততবার ভেলোসিটি বাড়ছে। আর সঙ্গে সঙ্গে এসি সোর্স কীভাবে কাজ করছে না, এ যখন রোটেট করে সামনে যাচ্ছে, উল্টো ডি মানে যে ডি থেকে বেরোচ্ছে আর যে ডিতে ঢুকবে, সেই ঢোকার ডিটা কী হয়ে যাবে, যেহেতু এটা পজিটিভ চার্জ, ঢোকার ডিটা কি নেগেটিভ চার্জ হবে, তাকে অ্যাট্রাক্ট করবে, আর অ্যাট্রাক্ট করে তার ভেলোসিটি বাড়াচ্ছে। আর ভেলোসিটি যদি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে কী হবে, ওই চার্জ পার্টির রেডিয়াসটা বেড়ে যাবে। মানে এই চার্জ পার্টিকেলটা এরকম প্রতিবার ঘুরতে ঘুরতে ভেলোসিটি বাড়িয়ে এক সময় আমরা এই ডাব্লু উইন্ডো দিয়ে আমরা কি করব, এবং অপর একটা নেগেটিভ প্লেট দ্বারা ওই পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে বের করে নেব, দিয়ে কোনো টার্গেটে আমরা হিট করাবো। অর্থাৎ যে টার্গেটে এসে হিট করলো পার্টিকেলটা, সেই পার্টিকেলটা কিন্তু তার ভেলোসিটি এবং এনার্জি অনেক বেশি মানে থাকলো। এটাই তো আমার দরকার ছিল। এখানে যে এই যে পার্টিকেলটা এইভাবে ঘুরছে, ঘুরতে 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 বেরোলো, মানে ব্যাপারটা কেমন হলো, এরকম এই এটাকে বলা হয় স্পাইরাল শেপ। এই শেপটাকে আমরা কি বলবো, স্পাইরাল শেপ। এবং পুরো সিস্টেমটাকে করতে গেলে আমাদের বায়ু শূন্য স্থানে রাখতে হবে, কারণ যাতে যে পার্টিকেলটা অ্যাক্সিলারেট করব সে যাতে এয়ার মলিকুলের সঙ্গে কলিশন না হয়, তার জন্য এটা কী করবো, আমরা পুরো সিস্টেমটাকে বায়ু শূন্য স্থানে রাখবো। এই দুজন সায়েন্টিস্ট, একজন হচ্ছে E.O. লরেন্স আর একজন হচ্ছে M.S. লিভিংস্টোন, ইন 1934 অ্যাট বার্কলি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে রেডিয়েশন নিয়ে রিসার্চ হচ্ছিল। এই দুজন সায়েন্টিস্ট অরিজিনালি এই সাইক্লোটন মেশিনটা আবিষ্কার করেছিল। কিন্তু এই অরিজিনাল সাইক্লোটন মেশিন দেখে আমরা ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে পারবো না। আমাদের ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝতে গেলে একে ভেঙে ভেঙে দেখতে হবে।
এইটা হচ্ছে সাইক্লোট্রন মেশিন। পুরো সাইক্লোট্রন মেশিনের পুরো সিস্টেমটাকে একটা ভ্যাকাম চেম্বারের মধ্যে রাখা হয়। কেন রাখা হয় না, যে চার্জ পার্টিকেলটাকে আমি অ্যাক্সিলারেট করব, যাতে ওই চার্জ পার্টিকেল এয়ার মলিকুলের সঙ্গে কলিশন না করতে পারে, তার জন্য পুরোটাকে বায়ু শূন্যস্থানের মধ্যে রাখা হয়। দেখ, এটা প্রায় সিলিন্ড্রিক্যাল। তাহলে এখানে যদি দুটো ডি কেটে নেই, ডি দুটো কেমন হবে? সিলিন্ড্রিক্যালই হবে, কিন্তু হলো হবে। কিন্তু দেখে মনে হবে যে না, ওরা একটা চাকতি, কিন্তু আদৌ ওটা চাকতি নয়, ওটা কিন্তু একটা হলো সিলিন্ডার এবং মেটালের তৈরি। এই দুটো পার্টে ওদের ডিভাইড করা হলো। দেখ, আমরা দুটো এরকম ডি পাবো, একটা হচ্ছে D1, একটা D1 আর D2, দুটো ডি। দেখতে ডি এর মতো বলে এদের ডি বলা হয়, DEE। দেখ, এদিকটাও হলো, মানে D2তেও হলো আর D1এও হলো। আর এইটা তাকে উইন্ডো, ডাব্লু লেখা আছে, ডিফ্লেক্টর প্লেট বলা হয়। মানে যে চার্জ পার্টিকেলকে আমরা অ্যাক্সিলারেট করব, লাস্ট মোমেন্টে এই জায়গা থেকে ওকে আমরা বের করে নেব। মানে চার্জ পার্টিকেলটা যদি পজিটিভ হয়, এই প্লেটটাকে কি করব, উচ্চ মানে নেগেটিভ করব। নেগেটিভ করে ওই পার্টিকেলকে অ্যাট্রাক্ট করে বাইরে আমরা বের করে নেব, এবং বের করার পর কোনো টার্গেটে আমরা হিট করব। দুটো ডি কিন্তু টাচ নেই, দুটো ডি এর মাঝখানে কিন্তু গ্যাপ আছে। এই দুটো ডি এর মানে D1 ও D2, এই দুটো ডি এর দু প্রান্তে হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর লাগানো আছে। মানে এই দুই প্রান্তে উচ্চ মানে এসি কারেন্ট লাগানো আছে, এবং যার এসি ভোল্টেজের মানও খুব উচ্চ এবং ফ্রিকোয়েন্সির মানও খুব উচ্চ মানের। এই এসি কারেন্টের কাজ কি? এই প্লেটটাকে D1 যখন পজিটিভ, D2 তখন নেগেটিভ, পরের মুহূর্তে D2 হয়ে যাবে পজিটিভ, D1 হয়ে যাবে নেগেটিভ। অর্থাৎ D2 যদি পজিটিভ হয়, D1 তখন নেগেটিভ, আর ইলেকট্রিক ইন্টেন্সিটি কাজ করবে D2 থেকে D1। যদি উল্টো হয়ে যায়, তখন ইলেকট্রিক ইন্টেন্সিটি D1 থেকে D2 কাজ করবে। তখন চার্জ পার্টিকেলের উপর ফোর্সের ডিরেকশানও চেঞ্জ হয়ে যাবে। এবং এই প্লাস আর মাইনাস, মানে D1 প্লাস D2 মাইনাস বা D2 মাইনাস D1 প্লাস, এই যে চেঞ্জ হবে খুব তাড়াতাড়ি হবে, যেহেতু এদের মধ্যে ফ্রিকোয়েন্সি উচ্চ মানে কানেক্ট করা আছে। এই দুটো ইলেকট্রোম্যাগনেট, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। যা ম্যাগনেটিক ফোর্স লাইনগুলো যখন বেরোবে, নর্থ থেকে সাউথের দিকে যাবে, তখন ডি এর যে প্লেনটার সঙ্গে ম্যাগনেটিক ফোর্স লাইনগুলো পারপেন্ডিকুলার হবে। আর এখানে পজিটিভ আয়ন সোর্স রাখা হয়, মানে যাকে আমরা অ্যাক্সিলারেট করব। কোথায় না, এই যে ডিটা আছে, দুটো মিলিয়ে যে ডিটা হচ্ছে, তার সেন্টারে রাখা হবে। তাহলে একে কি করব, ফার্স্ট একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে আমরা ছুঁড়ে দেব। কারণ ইনিশিয়াল ভেলোসিটি না থাকলে ম্যাগনেট কিন্তু কোনো ফোর্স দেবে না। আর ম্যাগনেট যদি ফোর্স না দেয়, তাহলে কিন্তু সার্কুলার ওয়েতে রোটেট করতে পারবে না। ওই জন্য আমরা ভেলোসিটি দিয়ে আমরা ছুঁড়ে দেবো, এবং এমনভাবে ছুড়বো যা ডি এর সঙ্গে প্যারালাল। তাহলে ডি এর সঙ্গে প্যারালাল হলে ভেলোসিটিটা কি হবে, ডি প্লেন বরাবর হবে, এবং ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, যে ডি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে আলটিমেটলি ম্যাগনেটিক ফিল্ড এবং চার্জ পার্টিকেলের ভেলোসিটি কি হচ্ছে, পারপেন্ডিকুলার। তাহলে চার্জ পার্টিকেলটা সার্কুলার ওয়েতে রোটেট করবে। এই যে আয়ন, পজিটিভ আয়ন, যখন এখান থেকে বেরিয়ে এদিকে গেল, আমি যে ভেলোসিটি দিয়ে থ্রো করেছিলাম, কিন্তু যেহেতু এটা নেগেটিভ, এটা পজিটিভ, ইন্টেন্সিটি কাজ করবে D1 থেকে D2। সেন্টার থেকে D2-র দিকে ঢোকার সময় চার্জ পার্টিকেলটা ভেলোসিটি বেড়ে যাবে। আর ভেলোসিটি যদি বেড়ে যায়, তার রেডিয়াসও বাড়তে হবে। কিন্তু ভেতরে মানে D1 ও D2-র ভেতরে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না। আমরা জানি কোনো হলো কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড থাকে না, থাকবে কি, ম্যাগনেটিক ফিল্ড। যে ম্যাগনেটিক ফিল্ড কী করবে, এই চার্জ পার্টিকেলটাকে এই সার্কুলার ওয়েতে রোটেট করে D1 ও D2-র মধ্যে ঘোরাবে। দেখ, যখন এই পার্টিকেলটা এখানে ছিল, এ কিন্তু নেগেটিভ, মানে D2 প্লেটটা কিন্তু নেগেটিভ। তাহলে যখনই এর কাছাকাছি আসবে, মানে D1-এর কাছাকাছি, তখন কিন্তু D1টা কী হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এটা তখন কী হবে, পজিটিভ হবে। কারণ ওই চার্জ পার্টিকেলটা D1 কী করবে, অ্যাট্রাকশান করবে। আর অ্যাট্রাকশান করলে তার ভেলোসিটি কী হবে, বেড়ে যাবে। দেখো, তখন D1টা কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখানে ভেলোসিটি বেড়ে গেল। ভেলোসিটি বাড়তে গেলে রেডিয়াস বেড়ে যাবে। ভেতরে কিন্তু কোনো ভেলোসিটি বাড়বে না, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আছে, তাকে রোটেশন করে আবার এখানে নিয়ে আসবে। তখন সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে না, নেগেটিভ হয়ে যাবে। ওকে আবার অ্যাট্রাকশান করবে, অ্যাট্রাকশান করে ভেলোসিটি আবার বাড়িয়ে দেবে। দেখ, প্রতিবার যখন ঘুরছে, তখন কিন্তু D1 D2 পোলারিটি চেঞ্জ হচ্ছে। আস্তে আস্তে কিন্তু ওই পার্টিকেলটার ভেলোসিটি বাড়তে থাকছে। কিন্তু ভেলোসিটি বাড়লেও
ফ্রিকোয়েন্সি কিন্তু বাড়বে না। কেন বাড়বে না? না যখনই ছোট সার্কেল থেকে বড় সার্কেলের দিকে যাচ্ছে সার্কামফেরাম বাড়ছে, তাহলে সার্কামফেরাম বাড়লে ভেলোসিটি তো বাড়াতেই হবে, কারণ ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখার জন্য। অর্থাৎ প্রতিটা পাতে রেডিয়াসটা বাড়ছে কিন্তু ভেলোসিটিও বাড়ছে, কিন্তু বাট ফ্রিকোয়েন্সি কি থাকছে না, ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকছে। আলটিমেটলি যখন চার্জ পার্টিকেলটা একদম ডি বরাবর, মানে ডি এর সার্কামফেরাম বরাবর ঘোরাফেরা করবে, তখন কিন্তু ওই চার্জ পার্টিকেলের রেডিয়াস, মানে সার্কুলার যে পাথটা রেডিয়াস এবং ডি এর রেডিয়াস সমান হয়ে যাবে, এবং এই ডিফ্লেক্টর প্লেটের সাহায্যে চার্জ পার্টিকেলটা অ্যাট্রাক্ট করে ডাব্লিউ উইন্ডো দিয়ে আমরা ওটা বের করব, এবং এই যে টার্গেট আছে, মানে যেখানে আমি এক্সপেরিমেন্ট করব, যেখানে আমার খুব উচ্চ বেগ সম্পন্ন বা উচ্চ গতিশক্তি সম্পন্ন চার্জ পার্টিকেল প্রয়োজন, ওটাকে নিয়ে ওই টার্গেটের মধ্যে আমরা হিট করব।